এবার আমরা যে অঙ্কটা করব সেটা এই নাম্বার সিস্টেম থেকে কিছুটা আলাদা, অর্থাৎ জায়গার ক্ষেত্রফল নির্ণয়। প্রায়ই আসে টেটে, কিন্তু বিগত বছরে প্রচুর এই ক্ষেত্রফল নির্ণয়, দৈর্ঘ্য প্রস্থের অঙ্ক প্রায়শই দেখতে পাওয়া যায়। তাহলে এই অঙ্কটাতে আমরা বেশ কিছু কনসেপ্ট কিন্তু জানতে পারবো, বেশ কিছু বিষয় আলোচনার মধ্যে আসবে, এমনকি বীজগণিতের কিছু সূত্রও কিন্তু এই অঙ্কটার মধ্যে রয়েছে। একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 4 সেন্টিমিটার বড়। এই একটা আয়তকার ক্ষেত্র, এর যে দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 4 সেন্টিমিটার বড় এবং এর ক্ষেত্রফল x সেন্টিমিটার স্কোয়ার। এর ক্ষেত্রফল x সেন্টিমিটার স্কোয়ার। এখন এর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার কমানো, এই বিষয়ে পরে আসছি। আয়তকার ক্ষেত্রের আমরা প্রত্যেকেই জানি যে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এই হচ্ছে ফর্মুলা। এটা আমরা প্রত্যেকে জানি, দৈর্ঘ্যর সাথে প্রস্থকে গুণ করলেই কিন্তু তার ক্ষেত্রফলটা বেরিয়ে আসে। এবার কি বলছে, এই ক্ষেত্রফলটাকে বলেছে x সেন্টিমিটার স্কোয়ার। x সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখন যদি প্রস্থটাকে আমরা b ধরি, প্রস্থটাকে ধরলাম b, তাহলে দৈর্ঘ্যটা কত হবে? b প্লাস 4। এই যে বলেছে দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 4 সেন্টিমিটার বড়, তাহলে দৈর্ঘ্য অবশ্যই বড় প্রস্থের চেয়ে 4 সেন্টিমিটার। এখন নিশ্চয়ই আমরা ক্ষেত্রফলটা বের করে নিতে পারবো। তাহলে প্রথম ক্ষেত্রফল, কারণ এখানে দেখুন পরবর্তীতে অঙ্কটা কিন্তু আবার শুরু হচ্ছে যে এখন এর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার কমানো হলো, প্রস্থ 2 সেন্টিমিটার বাড়ানো হলো। তাহলে প্রস্থ প্রথমে, ক্ষেত্রফল প্রথমে এক ছিল, পরে কিন্তু আরেক হয়ে গেল। তাহলে প্রথমের ক্ষেত্রফলটাকে আমরা যদি x ধরি, প্রথম ক্ষেত্রফল যদি x ধরি, তাহলে b প্লাস 4 গুণিত b, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তার মানে আমরা লিখতেই পারি b স্কোয়ার প্লাস 4b, এটাই হচ্ছে প্রথম ক্ষেত্রফল। অর্থাৎ প্রথম যে ক্ষেত্রফলটা দিয়েছে 4 সেন্টিমিটার প্রস্থ, দৈর্ঘ্যের থেকে 4 সেন্টিমিটার বড়, এক্ষেত্রে ক্ষেত্রফলটা এই অংশটুকু। এটা এতটুকু নিশ্চয়ই কারো বুঝতে সমস্যা নেই। এবার আমরা পরের অংশটা যাচ্ছি। তাহলে প্রথম ক্ষেত্রফল এখানে ছোট্ট করে লিখে রাখি, প্রথম ক্ষেত্রফল x ধরলাম, এটা হবে b স্কোয়ার প্লাস 4, এটা প্রথম ক্ষেত্রফল। এইবার কি বলেছে, এখন দৈর্ঘ্য 2 সেন্টিমিটার কমানো হলো, দৈর্ঘ্যটা 2 সেন্টিমিটার কমানো হলো। আমরা প্রথমে কত ধরেছিলাম? প্রথমে প্রস্থ ছিল, এখানে লিখে রাখি তাহলে সুবিধা হবে, প্রস্থ ধরেছিলাম b আর দৈর্ঘ্য ধরেছিলাম b প্লাস 4, কারণ প্রস্থের চেয়ে দৈর্ঘ্য 4 সেন্টিমিটার বড় ছিল। প্রস্থ b, দৈর্ঘ্য b প্লাস 4। এখন কি হলো, এখন দৈর্ঘ্য 2 সেন্টিমিটার কমানো হলো, তাহলে নতুন দৈর্ঘ্য b প্লাস 4, b প্লাস 4 মাইনাস 2, মানে b প্লাস 2, এটা হচ্ছে নতুন দৈর্ঘ্য। আর কি হলো, প্রস্থ 2 সেন্টিমিটার বাড়ানো হয়েছে, আগের প্রস্থ কত ছিল? প্রথমের প্রস্থ ছিল b, তাহলে নতুন প্রস্থ হলো b প্লাস 2, তাহলে নতুন ক্ষেত্রফল আমরা y ধরলাম, দৈর্ঘ্যর সাথে প্রস্থ গুণ, তার মানে b প্লাস 2 ইন্টু b প্লাস 2, আমরা এটা নিশ্চয়ই লিখতে পারি b প্লাস 2 এর হোল স্কোয়ার। এটার সাথে এটা গুণ করলে হোল স্কোয়ার হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার।
মনে পড়ছে সেই ছোট্টবেলায় করা সূত্র, সেটাই আবার নতুন করে আমাদেরকে এখানে করতে হচ্ছে, b+2 এর হোল স্কোয়ার। এইটুকু নিশ্চয়ই কারো বুঝতে কোনো সমস্যা নেই। এবার যাচ্ছি পরবর্তী পর্যায়ে। তাহলে নতুন ক্ষেত্রফল আমরা পেলাম y = b+2 এর হোল স্কোয়ার, আর আগের ক্ষেত্রফল পেয়েছিলাম মানে x = পেয়েছিলাম b² + 4। এইবার আমরা তুলনাটা করব, কোনটা বেশি কোনটা কম। এই a + b হোল স্কোয়ারের ফর্মুলাটা এখানে ভেঙে দিই, b² + 2 × p × 2 + 2² মানে b² + 4b + 4। এটা হচ্ছে নতুন ক্ষেত্রফল, এটা নতুন ক্ষেত্রফল। এটুকু ক্লিয়ার? আর এটা আছে আমাদের পুরনো ক্ষেত্রফল, b² এটা b² + 4b হবে। এটা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রফল, হচ্ছে b² + 4b, আর নতুন ক্ষেত্রফল b² + 4b + 4। তাহলে এক্ষেত্রে ওয়াইটা কিন্তু বড়, মানে নতুন ক্ষেত্রফল বড়, কারণ এখানে +4 হয়ে আছে। b² + 4b, এখানেও b² + 4b, এখানে এক্সট্রা কি +4 হয়ে আছে, সুতরাং নতুন ক্ষেত্রফলটা বড়। তাহলে আমরা নিশ্চয়ই এটা বলতেই পারি যে y > x। কিন্তু আমাদের অপশান কি আছে দেখে নিতে হবে সবটা। এখানে y > x এভাবে নেই, এখানে কি আছে x < y। একই জিনিস, y > x মানে x < y। মোট কথা yটা বড়, xটা ছোট। তাহলে আমরা এই সিদ্ধান্তে অনায়াসেই আসতে পারি যে x y এর থেকে ছোট, তার মানে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। আশা করি এই পর্যন্ত কারোর বুঝতে কোনো সমস্যা নেই। অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করবেন যদি বুঝতে কোনো সমস্যা হয়। এবার আবার আরেকটা নাম্বার সিস্টেমের অঙ্ক, যেটা টেট 2024 এসেছিল। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যেটাতে গসাগুর একটা পোর্শন কিন্তু আমরা জানতে পারবো, যার যে নিয়মটা আমাদের জেনে রাখাটা দরকার। আসুন দেখে নিই অঙ্কটা। x এবং y হলো এমন দুটি অখণ্ড সংখ্যা যেটার x < y। এটা একটা কন্ডিশন বলেই দিয়েছে, x সবসময় y এর থেকে ছোট হবে। তাহলে x এবং y এর গসাগু মানে HCF কত হবে? সবসময় সেটা বড় হবে x এর থেকে, সবসময় আবার ছোট হতে পারে x এর থেকে, আবার কিছু বিশেষ ক্ষেত্রে বড় হবে x এর থেকে, আবার কিছু ক্ষেত্রে < x। কোনটা হবে সেটা আমাদের বার করতে হবে। আচ্ছা, অখণ্ড সংখ্যা বলতে ইংরেজিতে যাকে বলা হচ্ছে হোল নাম্বার। হোল নাম্বার মানে 0, 1, 2, 3, 4 এইভাবে পরপর নাম্বারগুলোকে বলা হচ্ছে হোল নাম্বার। তবে কখনোই কিন্তু দশমিক বা ভগ্নাংশ কিন্তু এর মধ্যে আসবে না। শুধুমাত্র এই নাম্বারগুলো 0 থেকে শুরু করে, অবশ্যই মাথায় রাখতে হবে 0 থেকে শুরু করে 1, 2, 3, 4, 5 এই পুরো সংখ্যাগুলোই কিন্তু অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। এইবার আমরা দেখব এই সংখ্যাগুলোর সাথে গসাগুর একটা সম্পর্ক রয়েছে, সেটা কি, সেই শর্তটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। দুটো সংখ্যার গসাগু কিন্তু কখনোই বড় সংখ্যার থেকে বেশি বড় হতে পারবে না, এটা আমাদের মনে রাখতে হবে। যে দুটো সংখ্যার গসাগু আমরা যখন বের করব, দুটো সংখ্যার গসাগু কখনোই বড় সংখ্যার থেকে বড় হতে পারে না। এই বিষয়টা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখানে কন্ডিশন যেহেতু দিয়ে দিয়েছে x < y, তার মানে সংখ্যা দুটো মধ্যে x যে হবে সে কিন্তু y এর থেকে ছোট হবে। আর দুটো সংখ্যার মধ্যে যখন গসাগুটা বের করবো আমি এই দুটো সংখ্যার মধ্যে, তখন সেটা কখনোই কিন্তু বড় সংখ্যার থেকে বড় হবে না, মানে সবসময় ছোট হবে। এখন ধরুন আমি উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে আরো সুবিধা হবে। ধরুন x আমি তো ধরলাম 8 আর y ধরলাম 12। এখন দুটোর গসাগু যদি বের করি তাহলে হচ্ছে 4, অর্থাৎ HCF 4। 8 আর 12 গসাগু কিন্তু 4 হয়।
4 সবসময় কিন্তু দেখুন আপনি 8-এর থেকে ছোট, আবার বড় সংখ্যাটার থেকে তো অবশ্যই ছোট, মানে 4 লেস দেন 8 অবশ্যই লেস দেন 12। গসাগুটা সবসময় ছোট হচ্ছে। শুধু কি ছোট হচ্ছে? আসুন নেক্সট আরেকটা সংখ্যা ধরে দেখে নিই। ধরুন এক্স সমান সমান 9 ধরলাম, ওয়াই সমান সমান 12, ওয়াই ইজ ইকুয়াল টু 27 ধরলাম। তাহলে 9 আর 27-এর গসাগু কত? 9 আর 27-এর গসাগু 9। তাহলে এটা কিন্তু ছোট সংখ্যার সমান। তাহলে এটাও কিন্তু একটা কন্ডিশন বেরোলো, সেটা আমরা জানতে পারলাম যে কখনো কখনো ছোটও হতে পারে, আবার কখনো কখনো সমানও হতে পারে, কিন্তু সবসময় বড় সংখ্যাটার থেকে গসাগু ছোটই হবে। 9 অবশ্যই লেস দেন 27, মানে বড় সংখ্যার থেকে গসাগু কিন্তু সবসময় ছোটই হবে। এটা এইটুকু ক্লিয়ার। তাহলে এখন কিন্তু আমরা এই সিদ্ধান্তে আসতেই পারি যে সংখ্যা দুটো লেস দেন ইকুয়াল টু এক্স। এইটুকু নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে সংখ্যা দুটো লেস দেন ইকুয়াল টু এক্স, যেহেতু ওয়াই বড় সংখ্যা। তার মানে এখানে অপশনটা ডি কিন্তু সঠিক, সর্বদা লেস দেন ইকুয়াল টু এক্স, যেটা আমরা প্রমাণ করলাম। কারোর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই অঙ্কগুলো আরও কয়েকটা দিলে আরও বেশি ক্লিয়ার হবে, কারণ এমন কিছু বিষয় যেটা কিছু কিছু ক্ষেত্রে কনফিউজিং মনে হতে পারে, কিন্তু কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করলে অবশ্যই এটা নিয়ে আর কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আচ্ছা, এই অঙ্কটার মতোই আরও একটা অঙ্ক দিচ্ছি, সেই অঙ্কটা প্র্যাকটিস করলে এই কনসেপ্টটা কিন্তু আরও একটু ক্লিয়ার হবে। চলুন করে নিই সেটা। ধরুন এক্স আর ওয়াই দুটো অখণ্ড সংখ্যা, দুটি অখণ্ড সংখ্যা, এবং ওয়াই হলো এক্স এর গুণিতক। ওয়াই হলো এক্স এর গুণিতক। তাহলে এক্স এবং ওয়াই এর গসাগু কত হবে? এক্স আর ওয়াই এর গসাগু মানে HCF কত হবে? এই হচ্ছে অঙ্কটা। খুব ভালোভাবে দেখুন, ঠিক সেম কাইন্ডের একই ধরনের অঙ্কটা কিন্তু। এক্স আর ওয়াই দুটি অখণ্ড সংখ্যা, ওয়াই হলো এক্স এর গুণিতক, তাহলে এক্স আর ওয়াই এর গসাগু কত হবে? গসাগু অপশন দিলাম, এ এক্স, বি ওয়াই, সি 1, ডি 0। কোনটা সঠিক উত্তর হবে? চলুন আমরা একটু স্টেপ বাই স্টেপ দেখে নিই। দুটো সংখ্যা ধরে নিই, এক্স সমান সমান ধরলাম 6 আর ওয়াই ধরলাম 12। তাহলে এখন দেখব এই ওয়াই কিন্তু এক্স এর গুণিতক, এই ওয়াই এক্স এর গুণিতক, কারণ ওয়াই কত? 12। তাহলে আমরা 6 দুগুণে 12, এখানে তো এক্স তো 6, তাহলে 6-এর কে 2 দিয়ে গুণ করছি, তার মানে 6-এর গুণিতক হচ্ছে 12। এটুকু বোঝা গেল। এখন এই 6 আর 12-র গসাগু, 6 আর 12-র গসাগু করবো আমরা। কত হয়? 6 আর 12-র গসাগু হচ্ছে 6। তাহলে দেখুন 6 আর 12-র গসাগু যদি 6 হয়, সেটা কার সাথে সমান হলো? এক্স এর মানের সাথে সমান হলো। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা শর্ত পরিষ্কার নিজেদের মাথায় বসিয়ে নিতে পারি, যে কি জানতে পারলাম? তাহলে এই ট্রিকটা কিন্তু আমরা নিজেরা মাথায় রেখে দেব, ট্রিক হিসেবেই মাথায় রাখবো, যে যদি একটা সংখ্যা অন্যটার গুণিতক হয়, মানে একটা সংখ্যা অন্যটির গুণিতক যদি হয়ে গেল, তাহলে তাদের গসাগু মানে ছোট সংখ্যা, তাদের গসাগু সমান সমান ছোট সংখ্যা। এটা কিন্তু পুরো প্রুভড। একটা সংখ্যা অন্যটির গুণিতক, এখানে ওয়াই এক্স এর গুণিতক ছিল, সেই জন্য যখন তাদের মধ্যে আমি গসাগুটা করলাম, দেখা গেল এক্স এর যা মান গসাগুরও সেই মান হলো। তাহলে এটা কিন্তু এখানে প্রুফ হয়ে গেল। তাহলে এই যা কনসেপ্ট, এই একই কনসেপ্টে কিন্তু এই অঙ্কটাও হলো।
আশা করি আপনাদের এটা বুঝতেও কোনো রকম সমস্যা হয়নি। যদি সমস্যা থাকে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। এরপরে যে অঙ্কটা আমরা দেখব নাম্বার সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। একটা বিশেষ ব্যক্তির একটা সূত্র কিন্তু এই অঙ্কের মধ্যে লুকিয়ে রয়েছে, এবং এই অঙ্কটা শুধু টেটেই কিন্তু এসেছে এমন নয়, এটা WBCS প্রিলিমস, SSC CGL CHSL এই ধরনের প্রশ্নেও, এই ধরনের পরীক্ষার প্রশ্নে কিন্তু একাধিকবার এই ধরনের অঙ্কগুলো দেখা গেছে। তাহলে চলুন সেই অঙ্কটা একবার দেখে নিই। কি বলছে, P1 P2 P3 Pn হলো nটি স্বাভাবিক সংখ্যা যারা কেউই যৌগিক সংখ্যা অথবা 2 নয়। আর কি দেওয়া রয়েছে, P প্লাস P1 ডট P2 ডট P3 ডট 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 থেকে P1 Pn ইজ ইকুয়াল টু একটি মৌলিক সংখ্যা। এইখানে এই যে ডটগুলো আছে, এই ডটগুলো মানে কিন্তু মাল্টিপ্লিকেশন বা গুণ। এটা কিন্তু আমরা জানি প্রত্যেকে, কারো যেন এতে কনফিউশন না তৈরি হয়। এটার মানে গুণ চিহ্ন, এই ডটগুলো মানে গুণ। এই যে এই প্রদত্ত অংশটা দেওয়া হয়েছে, এটা কিন্তু একজনের একটা তত্ত্ব, মানে সেই ব্যক্তি হলেন ইউক্লিড। ইউক্লিডের একটা তত্ত্ব যেটা এই অঙ্কে ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে সব থেকে বড় মৌলিক সংখ্যা বলে কিন্তু কিছু হয় না। সব থেকে বড় মৌলিক সংখ্যা, সব থেকে বড় মৌলিক সংখ্যা বলে কিছু হয় না, এই ধারণাটা দিচ্ছেন ইউক্লিড। তিনি বলছেন যে যত মৌলিক সংখ্যা আছে সবগুলোকে যদি গুণ করা হয় এবং তার সাথে যদি 1 যোগ করা হয়, তাহলে একটা নতুন মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা তৈরি হবে। এটা কিন্তু তার কনসেপ্ট ইউক্লিডের। সব থেকে বড় মৌলিক সংখ্যা বলে কিছু হয় না, তাদের গুণফল সবসময় এবং তার সাথে যদি 1 যোগ করা হয় একটা নতুন মৌলিক সংখ্যা তৈরি হয়। আর সেই কনসেপ্ট থেকেই কিন্তু এই অঙ্কটা তৈরি হচ্ছে। এখানে কি বলেছে, এখানে বলেছে এই যে P1 P2 P3 থেকে Pn পর্যন্ত সংখ্যাগুলোকে গুণ করে তার সাথে 1 যোগ করা হচ্ছে, দিয়ে একটা নতুন মৌলিক সংখ্যা তৈরি হচ্ছে। এখন P1 P2 P3 সংখ্যাগুলোকে যোগ করে Pn পর্যন্ত যদি নিয়ে যাওয়া হয় তাদের যোগফল কত হবে। এখানে কি বলছে, P1 P2 P3 থেকে Pn পর্যন্ত, তাহলে Pn পর্যন্ত সংখ্যাগুলো অবশ্যই মৌলিক সংখ্যা, আর তাদের যোগফলও কিন্তু সেই n সংখ্যক মৌলিক সংখ্যাই হবে। তাহলে এটাই হচ্ছে সেই ইউক্লিডের থিওরি। এটা আমাদের মনে রাখতে হবে এখানে, যে এই ইউক্লিডের থিওরিটা এটাই বলছে যে সমস্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল তার সাথে যদি 1 যোগ করা হয় এবং সেক্ষেত্রে নতুন একটা মৌলিক সংখ্যা তৈরি হবে, আর সেই মৌলিক সংখ্যাগুলোকে যখন আমরা যোগ করব সেই মৌলিক সংখ্যাগুলোর সংখ্যাই হবে তাদের যোগফল। এখানে Pn পর্যন্ত সংখ্যা যোগ করা হচ্ছে, তাই তাদের যোগফলও হবে সেই n সংখ্যক মৌলিক সংখ্যা। এখানে সঠিক উত্তর হচ্ছে সি। এখন যে অঙ্কটা আমরা দেখব সেটা হচ্ছে একটা জ্যামিতির কনসেপ্ট থেকে তৈরি হচ্ছে অঙ্কটা। সমবাহু ত্রিভুজ এবং ষড়ভুজের কিছু বৈশিষ্ট্য এই অঙ্কটায় কিন্তু আমরা খুঁজে পাবো। চলুন দেখে নিই অঙ্কটা কি বলছে। প্রদত্ত চিত্রের ট্রায়াঙ্গেল ABC এবং ট্রায়াঙ্গেল DEF ABC, এটা একটা ট্রায়াঙ্গেল, DEF এই দুটো ট্রায়াঙ্গেল একটা আরেকটার উপর কিন্তু বসে আছে, এবং সকল 6টি ছোট এবং অভিন্ন ত্রিভুজগুলি সমবাহু ত্রিভুজ। ছোট এবং অভিন্ন ত্রিভুজ যে 6টা আছে সেই 6টা কিন্তু সমবাহু ত্রিভুজ। মানে এই যে ছোট ছোট ত্রিভুজগুলো দেখতে পাওয়া যাচ্ছে এগুলো সবই সমবাহু ত্রিভুজ, মানে প্রত্যেকটা বাহুই সমান। সমবাহু ত্রিভুজের আমরা প্রত্যেকটা বাহুই সমান জানি, এবং কোণ হবে সবগুলোর 60 ডিগ্রি, এবং বাহু সবগুলোরই সমান হবে। তাহলে এখন কি জানতে চাইছে, যে PDES চতুর্ভুজের ক্ষেত্রফল। এই যে PDES এই চতুর্ভুজটা, আমি যেটাকে মার্ক করছি, এই চতুর্ভুজটা অন্য কালার দিয়ে করি তাহলে বোঝা যাবে বিষয়টা। PDES এই যে চতুর্ভুজটা পেলাম ভেতরে, এটার ক্ষেত্রফল, এবং PQRSTU ষড়ভুজের ক্ষেত্রফল।
খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে ভেতরে এই দুটো সমবাহু ত্রিভুজ যেখানে ওভারল্যাপ করছে, একটার উপর একটা করছে, ভেতরে এই একটা ষড়ভুজ তৈরি হয়েছে। পি কিউ আর এস টি ইউ, এই একটা ষড়ভুজ তৈরি হয়েছে। এরকম একটা ষড়ভুজ ভেতরে তৈরি হয়েছে। এই পি কিউ আর এস টি ইউ ষড়ভুজ। এখন এই দুটোর ক্ষেত্রফল অর্থাৎ চতুর্ভুজের ক্ষেত্রফল এবং ষড়ভুজের ক্ষেত্রফলের অনুপাত জানতে চাইছে। কত, রেশিওটা কত? এই ভেতরে যে ক্ষেত্রফল দুটো, এখানে একটা ষড়ভুজ আর এখানে একটা চতুর্ভুজ, এর ক্ষেত্রফল কত? তাহলে এর ভেতরে যে ত্রিভুজগুলো অর্থাৎ সমবাহু ত্রিভুজের ভেতরে যে ত্রিভুজগুলো আছে সেগুলোও কিন্তু সমবাহু হবে। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এটা একটা ট্রিক হিসেবে আমাদেরকে মনে রাখতে হবে যে সমবাহু ত্রিভুজের ভেতরে যতগুলো ত্রিভুজ আছে সব কিন্তু সমবাহুই হবে। তাহলে এবার যদি আমরা একটু ভালোভাবে ছবিটা দেখি, পরিষ্কার করে নিচ্ছি ছবিটা, একটু জাস্ট কাল্পনিক কিছু লাইন টানি, তাহলে দেখতে পাবো যে ভেতরে কতগুলো সমবাহু ত্রিভুজ আছে। এই লাইনটা, এই লাইনটা, এই যে ষড়ভুজ, এই ষড়ভুজের ভেতরে কতগুলো ত্রিভুজ গঠিত হয়ে আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে ষড়ভুজ এর ভেতরে আমাদের ছটা কিন্তু ত্রিভুজ হয়ে আছে। ষড়ভুজটা নাম হচ্ছে পি কিউ আর এস টি ইউ। এই ষড়ভুজের ভেতরে ছটা ত্রিভুজ আমরা পেয়ে গেলাম। এইবার আমরা দেখব চতুর্ভুজের ভেতর। চতুর্ভুজের ভেতর কতগুলো ত্রিভুজ আছে? পি ডি ই এস, এই হচ্ছে চতুর্ভুজ, এই একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজটার ভেতরে কতগুলো ত্রিভুজ আমরা পাচ্ছি? এটা একটা, এটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে চতুর্ভুজের ভেতর আমরা পাচ্ছি চতুর্ভুজ যেটার নাম হচ্ছে পি ডি ই এস, এর ভেতরে আমরা এর ভেতরে আমরা ত্রিভুজ পেলাম পাঁচটি এরকম ট্রায়াঙ্গেল পেলাম। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল অর্থাৎ ত্রিভুজগুলিকে সব একসাথে যে অংশটা দখল করে আছে সেটাই তার ক্ষেত্রফল। ঠিক ষড়ভুজের ক্ষেত্রেও তাই, ভেতরে যতগুলো ত্রিভুজ আছে সবগুলোর যে ক্ষেত্রফল সেটাই তার ক্ষেত্রফল। আমাদেরকে ক্ষেত্রফল কত সেটা জানতে চাইনি, শুধুমাত্র তাদের অনুপাত জানতে চেয়েছে। তবে এই প্রসঙ্গে বলে রাখি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার, বাহু স্কোয়ার। এ যদি বাহু হয়, প্রত্যেকটা বাহুই সমান, সেই জন্য বাহু স্কোয়ার, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এটা জাস্ট আমরা নলেজের জন্য জেনে রাখলাম, এটা কিন্তু এই অঙ্কের সাথে কোনো সম্পর্ক নেই এর। তাহলে আমরা এই ক্ষেত্রফলের যে অনুপাত চেয়েছে সেটা আমরা জেনে নেব। চতুর্ভুজের ক্ষেত্রফল, ষড়ভুজের ক্ষেত্রফলের অনুপাত। চতুর্ভুজের ক্ষেত্রফল, পাঁচটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে চতুর্ভুজেরও ক্ষেত্রফল তাই হবে। তাহলে 5:6, আনসার ডি, এটাই হচ্ছে সঠিক উত্তর। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন। জাস্ট কল্পনা করে নিতে হবে ভেতরে কতগুলো সমবাহু ত্রিভুজ আছে, কারণ তাদের ক্ষেত্রফলটাই এই ষড়ভুজের ক্ষেত্রফল। আর চতুর্ভুজের ভেতরে কতগুলো সমবাহু ত্রিভুজ আছে, যে কটা সমবাহু ত্রিভুজ আছে তাদের ক্ষেত্রফলটাই চতুর্ভুজের ক্ষেত্রফল, দিয়ে দুটোর অনুপাত। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।